আমাদের আফ্রিকা দর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা পড়ে আর বিভূতিভূষণের চাঁদের পাহাড়। রবীন্দ্রনাথের কবিতা পড়ার পরে তো মনে ছিলাম যে অসংখ্য গাছ, গাছের বাইরে আর কিছু নেই, নিবিড় আলোর অন্ধকার, বনস্পতির নিবিড় পাহারা। কিন্তু আফ্রিকায় যখন গেলাম, পূর্ব আফ্রিকা, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, সেরকম জঙ্গল কোথায়? জঙ্গল তো নেই, যা আছে সাভানা, মানে বড় ঘাস। যাকে সে কথা, আমরা এসেছি উত্তর আফ্রিকায়। উত্তর আফ্রিকার সঙ্গে আফ্রিকার কোনো সম্পর্ক নেই। এই অর্থে যে আফ্রিকা বলতে আমাদের যেরকম একটা কালো কালো মানুষের দেশ, উত্তর আফ্রিকায় কিন্তু সেটা নয়। এখানে উত্তর আফ্রিকা হচ্ছে অ্যারাবিয়ান আফ্রিকা। আর আমরা যেটা এসেছি, সাহারার অংশ, ওয়েস্ট সাহারা, যেটা স্বাধীন দেশ হওয়ার কথা ছিল, স্বাধীন দেশ হয়নি। আমরা যে গাড়িটা নিয়েছিলাম, বলেছিলাম সারাদিন ঘোরাতে হবে, আগে শুধু তুমি শহরটা একবার ঘুরিয়ে দাও, তারপরে দর্শনীয় স্থান, তারপরে পৃথিবী বিখ্যাত সাহারা মরুভূমি। তাই দ্বিতীয় এপিসোডে আমি দেখাচ্ছি দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান বলতে কিন্তু নতুন তৈরি হওয়া মসজিদ 50 বছর হয়নি, বা নতুন তৈরি করা গির্জা, চার্চ, ওরা বলে ক্যাথিড্রাল, তারও 50 বছর হয়নি। কিন্তু এগুলি আমাদের দেখতে হবে। আর প্রাকৃতিক সৌন্দর্য বা মরুভূমির যে একটা আলাদা সৌন্দর্য, সেটা পরে দেখাবো। তবে আফ্রিকা সম্পর্কে ধারণাটা আমার পাল্টে গেছিল। আফ্রিকার তো প্রায় অনেকগুলো দেশ ঘোরা হয়ে গেল, যে কৃপণ আলোর অন্তপুর বা বনস্পতির নিবিড় পাহারা নয়। আর উত্তর আফ্রিকা আফ্রিকাই নয়, এখানকার ভাষাও আরবি এবং এটা অ্যারাবিক আফ্রিকা। আর মিশরে গেলে আমরা দেখতে পাই কিছু প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য। কিন্তু ইসলামী জগতে যেহেতু ভাস্কর্যের স্থান নেই, তাই ইসলামী বা আরবীয় আফ্রিকায় যা দেখতে হবে শুধু স্থাপত্য, ভাস্কর্যের কোনো কথা উঠবে। এই যে আমাদের সামনে আছে, এটা হচ্ছে সেন্ট্রাল আর্টিসানাল, মানে হচ্ছে যারা হস্তশিল্পী, তাদের বিভিন্ন হস্তশিল্পের দোকান। দোকানের মাথার উপরে গম্বুজ। গম্বুজ ইসলামী ভাস্কর্যের একটা প্রধান অঙ্গ। যদিও আমার ধারণা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে এই গম্বুজ ইসলামী স্থাপত্যে ছিল না, এটা বাইজেন্টাইন সাম্রাজ্যের অনুকরণ। আমরা ঢুকে গেলাম লিওন গ্র্যান্ড মস্কে। সামনে বিশাল খোলা চত্বর, ওখানে সমাবেশ হয়, বিশেষ করে ঈদের নামাজ হয়। আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দোভাষী জাভেদ। এখানকার গম্বুজ আগেই বলেছি চৌকো, গোলাকৃতি নয়। এটা নাকি বারবার বা মাউরিটিয়ান স্থাপত্য। আমি কথা বলছিলাম ইমাম এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে। ইন্ডিয়া থেকে এসেছি জেনে ওরা খুব উল্লসিত, মানে এত দূর থেকে এসেছে এই মসজিদ দেখতে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ওরা ইন্ডিয়া বলে না, ওরা বলে হিন্দুস্তান, হিন্দ। ঠিক আছে, মানে তো একই। এবার ঘুরে ঘুরে খোলা চত্বরটা দেখছি এজন্য যে মসজিদের ভেতরের কোনো ছবি তোলা যাবে না, আমাদের বলে দিয়েছে। তাই বাইরে থেকে যত খুশি ছবি তোলো, ভেতরের ছবি তুলবে না। যদিও ভেতরে ঢোকার অনুমতি ছিল, আমরা ঢুকেও ছিলাম, কিন্তু ছবি তোলা যায়নি। কিন্তু মসজিদের এই যে স্থাপত্য, তার দেখুন আর্চ, প্রত্যেকটা আর্চের শেষে কিন্তু 2টো করে পিলার, অনেক জায়গায় 1টা করে পিলার থাকে। আর আর্চ তো মসজিদে খুব কমন ব্যাপার। একটু দেখিয়ে নিই, তাতে কারুকার্য আছে, মানে চিত্র আছে। আচ্ছা, ভাস্কর্য স্থাপত্য দেখাবো না আকাশে প্রকৃতি বা ঈশ্বর যে ভাস্কর্য তৈরি করে রেখেছে, মেঘ, এখানে কিন্তু আমাদের এই কথাগুলো খাটবে না।
মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে? এখানে দল বেঁধে যায় না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আমাদের দেখার জন্য বা আমাদেরকে দেখানোর জন্য। একটা মেঘ ভেসেও আসে না, অনেকক্ষণ ধরে খেয়াল করেছি, এক জায়গাতে স্থির হয়ে আছে। তার ছবি দেখাবো না এই যে সারা চত্বর জুড়ে বিভিন্ন স্থাপত্যগুলো আছে, এই স্থাপত্যগুলোর অর্থ কিন্তু আমাদের দোভাষী জাভেদ আমাদের বলতে পারলো না। কিছু করার নেই, ভাষা বিভিন্ন জায়গায়, ভাষা একটা বিরাট সমস্যা। ভাষার বাধার জন্য আমরা কোথাওই যেতে মানে ভেতরেই ঢুকতে পারি না। এই চীন টিন ঘুরে দেখলাম তো, সেখানে ওরা যা বলে দোভাষী তাই মানতে হয়। হয়তো চাষি গালাগালি দিয়েছে, কিন্তু দোভাষী বলল যে না, খুব ভালো ভালো আছে তারা, তাই বলল। এই সমস্যা কি করে কাটাবো জানি না। তবে ইংরেজি যারা জানে তাদের সঙ্গে একটু সুবিধা আছে, কারণ আমরাও কিছু কিছু ইংরেজি জানি, তাই চালিয়ে নিতে পারি। দেখুন বিশাল খোলা চত্বর, খেজুর গাছ আরব জীবনের অঙ্গ। ওরা শুধু প্রাকৃতিক খেজুর গাছ নয়, ওরা কোনো স্থাপত্য তৈরি করলে তাতেও খেজুর গাছ রাখার চেষ্টা করে। আবার চলে এলাম রাস্তায়, আমাদের দেখা হলো হস্তশিল্পীদের দোকান, যেটা বন্ধ আজকে শুক্রবার বলে। আর মক্কা অ্যাভিনিউ ধরে আমরা চললাম অন্য দ্রষ্টব্য দেখতে। কিন্তু একটা কথা আমার মাথায় ঘোরে, এই রাস্তা কিন্তু মক্কা যায়নি। জানি না ওদের আঞ্চলিক মক্কা যদি কিছু থাকে। লাসাতেও দেখেছি পিকিং রোড, আদৌ কি সেই রাস্তাটা পিকিং গেছে? যেতেও পারে, চীনারা সব পারে, কিন্তু এই রাস্তা মক্কা যায়নি। তা সেই রাস্তা ধরে আমরা আবার অন্য দ্রষ্টব্য দেখব বলে যাচ্ছি। মক্কা অ্যাভিনিউ ধরে যেতে থাকি। আপনারাও দেখতে থাকুন, একটা অজানা দেশ, অজানা শহর, ভালোই লাগবে। এই যে বিখ্যাত মক্কা অ্যাভিনিউ। এবার আমরা এসে গেলাম একটা চার্চে। এই যে আমরা এলাম, এই জায়গাটা মানে এই চার্চটার নাম হচ্ছে, ওরা বলছে ক্যাথিড্রাল। কাকে চার্চ কাকে ক্যাথিড্রাল বলে, স্প্যানিশ ভাষায় লেখে ক্যাটোলিকা। এই প্রসঙ্গে বলে রাখি, সাও পাওলো যে আসলে সেন্ট পলস, সেটা আমি জেনেছিলাম ম্যাকাওতে গিয়ে। আমরা জানতাম সাও পাওলো ক্লাব আছে, কিন্তু ক্লাবটা যে আসলে পর্তুগিজরা সেন্ট পলসকে বলে সাও পাওলো, এটা তো আমাদের জানার কোনো সুযোগ ছিল না। যদি ম্যাকাওতে না যেতাম আমি জানতেই পারতাম না যে সেন্ট পলস মানে সাও পাওলো মানে সেন্ট পলস। আমরা এসে গেলাম যে চার্চটায়, সেই চার্চটার নাম হচ্ছে সেন্ট ফ্রান্সিস আসিসি অব আসিসি ক্যাথিড্রাল। কারণ হচ্ছে সেন্ট ফ্রান্সিস বললেই লোকে ভাববে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, কিন্তু এটা তা নয়। স্পেনের আসিসি অঞ্চলের যে সেন্ট, মানে যাকে সেন্ট দেয়া হয়েছিল, সেই আসিসি এইখানে এটা প্রতিষ্ঠা করেছিলেন, সেজন্য এর নাম হচ্ছে সেন্ট ফ্রান্সিস আসিসি ক্যাথিড্রাল। আমাদেরকে যথেষ্ট মানে আন্তরিকতার সঙ্গে ভেতরে আসার অনুমতি দিল। এখানে ছবি তোলার কোনো বাধা নেই, তাই আমরা ছবি তুলে যাচ্ছি। ক্যাথলিক চার্চে যিশুর অনেক চিত্র, মূর্তি এসব থাকতে পারে, যেগুলো আমি প্রোটেস্ট্যান্ট চার্চে কখনো দেখিনি। ভগবানকে বিশ্বাস করতে গেলে, প্রকৃতিকে বুঝতে গেলে ভগবানকে বিশ্বাস করা দরকার। বিভিন্ন রিলিজিয়াস ব্যক্তিদের ছবি, বিভিন্ন ঘটনার ছবি এখানে দেয়ালে লাগানো আছে।
এত বড় প্রেয়ার হল, কিন্তু বাইরে থেকে লোক না এলে এখানে প্রেয়ার করার জন্য কেউ আসে না, শুধু নিজেরাই থাকে। তবে হাত দিয়ে দেখেছি একটু ধুলো নেই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত অঞ্চলটা। আমরা যদি একটু শিখতাম। আশীর্বাদরত যিশু, এটা হচ্ছে অল্টার বা বেদি। এখানে দাঁড়িয়েই সার্ভিস প্রদান করেন বা বক্তব্য রাখেন ফাদার। এত বসার জায়গা। যখন করেছিল তখন তো স্পেনীয়রা শাসন করত, আর স্পেনীয়রা যখন শাসন করত তখন তো স্পেনের বহু লোক এখানে ছিল। ফাদার আমাদের সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দিয়েছেন। উনি একসময় গোয়াতে ছিলেন, ট্রান্সফারেবল জব। এইবার এসে গেলাম কাছাকাছি থাকা পার্ক জার্ডিন। এটা একটা খোলা চত্বর, নারকেল গাছ থাকবেই, আর মরুভূমিতে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে জল। আর এখন জুম্মার নামাজের পরে খুতবা চলছে, আরবি ভাষাটা তো একটু সুরেলা। চলুন আমরা সবাই মিলে শুনি, অর্থ না বুঝলেও। একটা অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সেটা আমার খুব আনন্দের ব্যাপার হবে।